সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। বাতিল হলে আপিলের সুযোগ। নির্বাচনে বাধা হতে পারে পরাজিত শক্তি, শঙ্কা উপদেষ্টা রিজওয়ানার। নাগরিক সুবিধা, কর্মসংস্থান সহ ৮ প্যাকেজ নিয়ে আসছে বিএনপির নির্বাচনী ইশতেহার। দলীয় দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে গণমুখী ও বাস্তবসম্মত করার পরামর্শ বিশ্লেষকদের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। পেপার ও প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণা। থাকছে বিভিন্ন ক্যাটাগরির ৩২৪টি স্টল, প্যাভিলিয়ন। দেশের ৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে স্থবির জনজীবন। বিপাকে ছিন্নমূল শ্রমজীবীরা। ঢাকায় মৌসুমের সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি। এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৯। বিক্ষোভকারীদের উদ্ধারে ট্রাম্পের হুঁশিয়ারি। আগ্রাসন হলে জবাব দেবে তেহরান। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। জাতীয় নির্বাচনে সারা দেশে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। বাতিল হলে থাকছে আপিলের সুযোগ। এ বিষয়ে আরও জানাতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল, আর ঢাকা আঞ্চলিক কার্যালয়ে রয়েছেন শাহাদাত অভ্র এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে যোগ দেবেন সাজিদ আরাফাত। শুরুতেই যেতে চাই মিয়া আমিরুলের কাছে। আমিরুল, বেলা বাড়ার সাথে সাথে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে? লাইবা, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ঢাকা ১৫ আসনে যে প্রার্থী রয়েছে, হেভিওয়েট প্রার্থী হিসেবে ধরা হয়ে থাকে যে জামায়াতের আমির শফিকুর রহমান, এবং বিএনপির যে রয়েছে মনোনীত প্রার্থী তিনি শফিকুল ইসলাম খান, তাকে কিন্তু মূলত বৈধ ঘোষণা করা হয়েছে মনোনয়ন বাছাই। এবং একই সাথে ঢাকা ১৩ আসনে আমরা যেমনটি লক্ষ্য করছি যে এখানে মূলত যে প্রার্থী রয়েছে প্রায় ১১ জন, সেখান থেকে ৪ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে, এবং একই সাথে ৩ জনকে সময় বেঁধে দেওয়া হয়েছে, যেখানে মূলত ৩ জনের মধ্যে রয়েছেন যে আমরা দেখেছি যে মামুনুল হক, তিনি রয়েছেন, এবং একই সাথে বিএনপি মনোনীত যে প্রার্থী ববি হাজ্জাজ, তিনিও রয়েছেন। এই দুজনের মধ্যে যে বিষয়টি রয়েছে, যেমন ববি হাজ্জাজের আমরা দেখেছিলাম যে দ্বৈত নাগরিকত্বের জায়গায় তার তথ্য ঘাটতি থাকায় দুপুর ১টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে, তিনিও এসেছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি। এবং একই সাথে মামুনুল হক, তার যে পেশা রয়েছে, তিনি পেশাগত জায়গায় খালি রাখার কারণে মূলত রিটার্নিং অফিসার তাকে সময় বেঁধে দিয়েছেন, তিনি কিন্তু সময় নিয়েছেন। এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন, এখানে যেহেতু ২টি আসন রয়েছে, ঢাকা ১৩ এবং ঢাকা ১৫ আসন, মূলত এই ২ আসনে যারা প্রার্থী রয়েছে, মূলত ২০ জন প্রার্থী রয়েছে যথারীতি। ঢাকা ১৩ আসনের সবগুলো প্রার্থীর মনোনয়ন বাছাই হয়ে গিয়েছে। এখন যেটি চলছে সেটা হচ্ছে মূলত ঢাকা ১৫ আসনের প্রার্থীদের। এবং আপনি যেটা থাকবেন যে প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে যে মূলত যে ব্যাপারগুলো দেখা হয় সেটি হচ্ছে যে সেই যে প্রার্থী রয়েছে তাদের কোনো ব্যাংক কিংবা অন্যান্য যে সরকারি বেসরকারি জায়গায় সংস্থায় তাদের কোনো আর্থিক কোনো ঘাটতি রয়েছে কিনা, কিংবা অন্যান্য যে ব্যাপারগুলো থাকে মামলা সংক্রান্ত ব্যাপার, সেই বিষয়ে আমরা দেখেছিলাম যে এখানে পুলিশের পক্ষ থেকে প্রতিনিধি রয়েছে। বলা চলে একজন প্রার্থীকে তার যে বৈধ হিসাবে ঘোষণার জন্য যে ব্যাপারগুলো রয়েছে, হলফনামার ব্যাপারটি দেখা হয়, এবং একই সাথে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো সেগুলো দেখার জন্য কিংবা যাচাই বাছাইয়ের জন্য মূলত এখানে সংশ্লিষ্ট সবগুলো দপ্তরের লোকরাই রয়েছে। এবং একই সাথে এখানে মূলত এখানে যেটি হয়েছে যে মূলত প্রার্থীদের যে প্রার্থিতা বাছাই, সেই প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে সবকিছু মিলে মূলত তাদেরকে বলা হচ্ছে যে প্রার্থী বৈধ কি বৈধ না। এবং একই সাথে এখানে যাদেরকে বৈধ হবে না তারা কিন্তু আপিল করতে পারবে। যথারীতি আপিলের পর মূলত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কিংবা তাদেরকে বৈধ হিসেবে ঘোষণা করা হবে। লাইভে আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। আর এবারে যেতে চাই ঢাকা আঞ্চলিক কার্যালয়ে, সেখানে আছেন শাহাদাত অভ্র। অভ্র, আপনার ওখানকার কি অবস্থা? মিয়া আমিরুলের কাছ থেকে আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে শুনছিলাম, আপনার কাছ থেকে জানতে চাইছি। আর এসে কিন্তু এখানে কথা বলছিলেন। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইতিমধ্যে তাসনিম যারা, যিনি কিনা হচ্ছে স্বতন্ত্রভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, এবং আজকে যে তার মনোনয়ন পত্রটি সেটি কিন্তু হচ্ছে যেই
বৈধ কিনা অবৈধ সেটি কিন্তু জানা যাবে। আমরা কিন্তু সেটি জানার জন্যই অপেক্ষা করছি। তবে এর আগে কিন্তু ঢাকা ৪ থেকে ঢাকা ১৮ পর্যন্ত শুধুমাত্র ১৫ বাদে সবগুলো এই যে ১৩টি আসন আছে, এই পুরো ১৩টি আসন জুড়েই কিন্তু হচ্ছে আজকের এই যে বিভাগীয় কমিশনারের কার্যালয় যেটি কিনা সেগুনবাগিচায় অবস্থিত, সেখানে কিন্তু হচ্ছে যেই যাচাই বাছাই প্রক্রিয়া বৈধ কি অবৈধ সেটি কিন্তু হচ্ছে ঘোষণা করার কথা রয়েছে। তবে ৪টা পর্যন্ত কিন্তু এই যে পুরো প্রক্রিয়া চলবে। একে একে যে ১৩টি আসন রয়েছে ঢাকার ২০টির মধ্যে ১৩টি আসনে কিন্তু এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে সবাই তাদের মনোনয়নপত্র বৈধ হলো কি অবৈধ হলো সেটি কিন্তু হচ্ছে জানান দিবে। তার পাশাপাশি যদি আরও একটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে সকাল ৯টা থেকে কিন্তু এই যে এই কার্যক্রম শুরু হয়েছিল সেই কার্যক্রম এখনো চলছে, এখনো চলমান রয়েছে, চলমান থাকবে ৪টা পর্যন্ত। এছাড়াও তাদের সাথে যেন বাড়তি কোনো ধরনের ব্যক্তি প্রবেশ না করে সেজন্য কিন্তু কঠোরতা অবলম্বন করা হয়েছে এবং বলা হয়েছে যে ৩ জনের বেশি কোনোভাবেই একজন প্রার্থীর সাথে প্রবেশ করা যাবে না। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখনই কিন্তু হচ্ছে কথা বলবেন তাসনিম যারা। তবে আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ আপনাকে জানাবো যে তার যেই মনোনয়নপত্রটি সেটি বৈধ হয়েছে কি অবৈধ হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। লাইবা। ঢাকা আঞ্চলিক কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। এবারে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যোগ দেবেন সাজিদ আরাফাত। সাজিদ, কোনো প্রার্থীর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে সকাল থেকে। আমরা রয়েছি জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা রিটার্নিং অফিসের যে কার্যালয়, সেখানে ঢাকার জেলার যে 5টি আসন ঢাকা 1, 2, ঢাকা 3, ঢাকা 19 এবং ঢাকা 20, এই 5টি আসনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া সেটি চলছে। এখন পর্যন্ত আমরা এই মুহূর্ত পর্যন্ত ঢাকা 3 আসনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি চলছে। এর আগে ঢাকা 1 এবং ঢাকা 2 এর কার্যক্রম কিন্তু শেষ হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা 1-এর বিএনপি প্রার্থী আবু আশফাক, তিনি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জামায়াতের যে প্রার্থী নজরুল ইসলাম, তারও প্রার্থিতা বৈধতা ঘোষণা দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আপনি দেখছেন ঢাকা 3-এ যিনি বিএনপি প্রার্থী রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এবং তারও আগে ঢাকা 2-এর আমানুল্লাহ আমানের সাথে আমাদের কথা হয়েছে, তিনি ঢাকা 2-এর বিএনপি প্রার্থী ছিলেন, তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এবং তার বিপরীতে জামায়াতে ইসলামীর যে প্রার্থী ছিলেন কর্নেল আব্দুল হক, তাকে কিন্তু তার মনোনয়নপত্র কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে যে তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে এবং অন্যান্য কাগজপত্রের যে ঘাটতি, সেই কাগজপত্রের ঘাটতির কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে তিনি আপিল করতে পারবেন বলা হয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে এই মাত্র ঢাকা 3 আসনে গয়েশ্বরচন্দ্র রায়ের মনোনয়নপত্র সঠিক বলে তাকে বৈধ ঘোষণা করেছেন মনোনয়নপত্র। এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা 3-এর পরবর্তীতে ঢাকা 19 এবং ঢাকা 20-এর যে মনোনয়ন পত্র রয়েছে সেগুলো যাচাই বাছাই হবে, সেগুলো দুপুরের পরে অনুষ্ঠিত হবে। আমি নির্বাচনী এলাকা যে 5টি আসনের কথা বলছিলাম, সেই 5টি আসনের যে প্রার্থীরা রয়েছেন এখানে সবাই কিন্তু একে একে আসছেন এবং প্রত্যেকটি প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ 5 জন করে প্রতিনিধি এখানে আসতে পারছেন। এবং দেখতেই পাচ্ছেন যে জেলা প্রশাসকের যাচাই বাছাইকরণ যে প্রক্রিয়া সেগুলো কিন্তু চলছে এবং কারো কারো যে কাগজপত্র, ভোটার আইডি কার্ড থাকা বা না থাকা, বিদ্যুৎ বিল বকেয়া কিংবা ঋণ খেলাপি হওয়া, এই বিষয়গুলো কিন্তু পুরোপুরিভাবে যাচাই বাছাই করা হচ্ছে এবং যাচাই বাছাই শেষে যে প্রার্থীর কাগজপত্র একেবারে শতভাগ সঠিক, তাদেরকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হচ্ছে এবং যারা অবৈধ বলা হচ্ছে তারা পরবর্তীতে আপিল করতে পারবেন। কাগজপত্রে কোনো যদি ভুল ত্রুটি থাকে সেগুলো যাচাই বাছাই করে তারা জমা দিতে পারবেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সবশেষ কার্যক্রমের খবর। জাতীয় নির্বাচনে সারা দেশে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। আমরা যুক্ত ছিলাম সেখানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের আরও খবর জানাতে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, কিছুক্ষণ আগে আমরা আমাদের ঢাকা সহকর্মীদের কাছ থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে জানছিলাম, বরিশালের কি অবস্থা জানান আমাদের।
লাইভে একটু জানিয়ে রাখি যে গতকাল থেকেই বরিশালে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শুরু হয় এবং গতকালকে 4, 5, 6 আসনের যারা প্রার্থী রয়েছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে দুইজনকে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং আজকেও কিন্তু 1, 2, 3 আসনের যারা প্রার্থী রয়েছেন তাদের উপস্থিতিতেই সকাল থেকে আমরা দেখেছি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু এই যাচাই বাছাই কার্যক্রম শুরু হয় এবং সব মোট পরিসংখ্যানটা যদি বলি যে বরিশালের 6টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল 62 জন প্রার্থী এবং এর মধ্যে জমা দিয়েছিলেন 46 জন। এর মধ্যে বাতিল হয়েছে 2 দিনে 6 জনের মনোনয়নপত্র এবং স্থগিত করা হয়েছে 10 জন এবং 30 জনের বৈধতা দেওয়া হয়েছে মনোনয়নপত্রের। তো সব মিলিয়ে বলা যায় যে যারা এখানে প্রার্থীরা উপস্থিত ছিলেন তারা বলছেন যে যাচাই বাছাই যে কার্যক্রম রয়েছে সেটি সঠিকভাবেই হয়েছে এবং সেখান থেকেই আসলে বৈধতা ঘোষণা করা হয়েছে এবং যাদেরকে স্থগিত করা হয়েছে তাদের কিন্তু আগামীকাল বিকেল 5টা পর্যন্ত কিন্তু সুযোগ রয়েছে কাগজপত্র যেগুলো কারণে আসলে তাদের স্থগিত করা হয়েছে মনোনয়নপত্র সেগুলো জমা দিয়ে তাদের বৈধতা নেওয়ার সুযোগ রয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে গতকালকে আমরা দেখেছি যে মনোনয়নপত্রে বিভিন্ন ধরনের পাতায় স্বাক্ষর না থাকার কারণে কিন্তু অনেকের মনোনয়ন বাতিল হয়েছে, স্থগিত করা হয়েছে এবং আজকেও দেখা যাচ্ছে যে মনোনয়নপত্রে বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে, বিশেষ করে ট্যাক্স রিটার্নের সাথে অসঙ্গতি রয়েছে, যে মনোনয়নপত্রে যে দলীয় যে অনুমতি সেটি না থাকার কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে বরিশালে এখন পর্যন্ত অনেকেই বৈধতা পেয়েছেন 30 থেকে 32টি মনোনয়নপত্র এবং যারা স্থগিত হয়েছে তারা কিন্তু আগামীকাল বিকেল 5টা পর্যন্ত সেটার জন্য কাগজপত্র জমা দিয়ে বৈধতা নেওয়ার সুযোগ রয়েছে। তো এই ছিল বরিশালের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমের সব শেষ। বরিশাল থেকে যুক্ত ছিলেন অমিত হাসান। চট্টগ্রাম 5 হাটহাজারী আসনে জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রতিনিধিকে ঘিরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে উত্তেজনা। আর এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কি ঘটেছে আসলে? লাইবা, চট্টগ্রামে মনোনয়নপত্র বাছাইয়ের আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে 5টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে। তার মধ্যে আমরা দেখেছি 2টি সংসদীয় আসন আজকে বেশ আলোচনায় ছিল। এর মধ্যে একটি হচ্ছে রাউজান, অপরটি হচ্ছে হাটহাজারী। আমরা দেখেছি হাটহাজারী এই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হচ্ছেন বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল এবং একই সাথে আমরা দেখেছি যে এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাবেক মন্ত্রী জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। কিন্তু আমরা দেখেছি আনিসুল ইসলাম মাহমুদের প্রতিনিধি যখন এই বিভাগীয় কমিশনার অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন তখন উত্তেজিত জনতা তাকে ধাওয়া করে, এক ধরনের হট্টগোল তৈরি হয় এবং তারা এখানে স্লোগান দিতে থাকে। তারা অভিযোগ করেন যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সে হচ্ছে স্বৈরাচারের দোসর, তাকে কোনোভাবেই মনোনয়ন দেওয়া যাবে না, এমন অভিযোগ তুলেই তারা মূলত আন্দোলন শুরু করে এবং মিছিল শুরু করে। এক পর্যায়ে আমরা একটু আগে জানতে পেরেছি আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে 3টি নির্দিষ্ট বিষয় উপস্থাপন করা হয়েছে। একটি ছিল যে তিনি যে ব্যক্তিগত তথ্যগুলো দিয়েছেন সেখানে অসম্পূর্ণ ছিল, তার পাশাপাশি ঋণ খেলাপির বিষয়টিও এসেছে। এ সকল কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই অবস্থায় পুলিশ প্রশাসনের সদস্যরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি শান্ত করার জন্য। এই মুহূর্তে আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় বলে রাখি, চট্টগ্রামের রাউজান যে সংসদীয় আসন সেখানেও কিন্তু আজকে দেখি যে বিএনপি 2 হেভিওয়েট প্রার্থী একই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল দল থেকে, সেই 2 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। সেক্ষেত্রে আমরা দেখেছি বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, যদিও তার পদটি বর্তমানে স্থগিত রয়েছে, তিনি বলেছেন যে দল চূড়ান্তভাবে মনোনয়ন না দিলেও তিনি মাঠে থাকবেন, এমনটি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের সবশেষ তথ্য। চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ। জাতীয় নির্বাচনে কৃষি, কর্মসংস্থান, চিকিৎসা ও নাগরিক সুবিধা সহ 8টি প্যাকেজ নিয়ে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। বিশ্লেষকদের মত, ইশতেহারের জুলাই আকাঙ্ক্ষা দুর্নীতি, সুশাসনের পাশাপাশি আধিপত্যবাদ বিরোধী অবস্থান পরিষ্কার না করলে তা প্রত্যাখ্যান করবেন ভোটাররা। শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নতুন বাস্তবতায় জ্ঞান নির্ভর ইশতেহার প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন।
আর 1.5 মাসের কম সময়ের ব্যবধানে যখন জাতীয় নির্বাচনের মুখোমুখি হচ্ছে দেশ, সে সময় বেগম খালেদা জিয়ার মৃত্যু নির্বাচনী বৈতরণী পার হতে বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও বেগম জিয়ার শোক কাটিয়ে উঠে নির্বাচনমুখী যাত্রায় মনোযোগী হচ্ছে বিএনপি, তাই জনগণের সামনে ইতিমধ্যেই নিজেদের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছে দলটি এবং এই লক্ষ্যেই নির্বাচনের ইশতেহার তৈরিতে কাজ করছে বিএনপি। শীঘ্রই ফ্যামিলি, ফার্মার্স ও হেলথ কার্ডের মতো সুবিধা সম্বলিত 8 দফার প্যাকেজ পরিকল্পনা ও পূর্বঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব নির্ভর ইশতেহার ঘোষণা করবে বলে জানায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছে, এই 31 দফাতে অনেক আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ করে উনি তো একা সবাইকে সাথে নিয়ে এটা দিয়েছেন। এইসব যে কার্ডগুলো দেবো, এটা নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে এবং আশা করি যে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে মানুষের কাছে মানুষের যে সমস্যাগুলো এখন প্রতিনিয়ত ফেস করে, সেটা থেকে অনেকটা মুক্তি পাবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলছেন, শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, ইশতেহারে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দুর্নীতি, সুশাসনের পাশাপাশি আধিপত্যবাদ বিরোধী অবস্থান পরিষ্কার না করলে তা প্রত্যাখ্যান করবে ভোটাররা। যে একটা সুশাসন, আপনার একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের দারিদ্র্য বিমোচন, আমাদের যে পররাষ্ট্রনীতিটা কি হবে, কথার ফুলঝুরি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার যদি কেউ অপচেষ্টা করে বা আপনি গণতন্ত্রের পরিবর্তে ফেসিবাদী ব্যবস্থা করতে হয়, তাদের প্রত্যেকের কাঁধের মধ্যে 24-এর গণ অভ্যুত্থানের যে একটা বলবো যে দৃষ্টান্ত, এটা কিন্তু গরম নিঃশ্বাসের মতো তাদের কাঁধে ফেলবে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনকল্যাণমুখী ইশতেহার তৈরিতে দলীয় দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে মেধাভিত্তিক ইশতেহার তৈরির পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক SM ফায়েজ। আমি যদি দলীয়করণ করি তাহলে তো এটা শেষ হয়ে যাবে। আর দলীয়করণ না, মেধা, এই মেধার জন্যই তো এত কিছু হলো। মেধাকে ধারণ করে মেরিটোক্রেসি যেটাকে বলি, এই মেরিটোক্রেসিকে এস্টাবলিশ করা, দিস ইজ এ চ্যালেঞ্জ, বাট দিস ইজ অলসো অ্যান অপরচুনিটি। নির্বাচনী ইশতেহারে অনেক কাল্পনিক প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করার নজির থাকলেও এবারের বাস্তবতায় গণমুখী ও বাস্তবসম্মত ইশতেহার না দিতে পারলে ভোটের মাঠ থেকে ছিটকে পড়ার শঙ্কা থাকবে বলে মত বিশ্লেষকদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সেগুলো অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেট প্রেস ক্লাবে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এ সময় রিজওয়ানা বলেন, নতুন বাংলাদেশ গড়তে সুষ্ঠু ভোট যেমন প্রয়োজন, তেমনি সংস্কারের জন্য প্রয়োজন গণভোট। যেহেতু আমরা খুবই রাজনীতিমুখী একটা জাতি, সেখানে একটা উত্তেজনা থাকে, আতঙ্কের পরিবেশটা আমরা সরিয়ে দিতে পারি। এই আতঙ্কটা কেন তৈরি করা হচ্ছে, আতঙ্কটা কারা তৈরি করছে, গভীরে গিয়ে দেখবেন সেই পরাজিত শক্তিই করছে। তো তাদেরকে যদি আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিতে পারি, বাকি চ্যালেঞ্জগুলো আশা করি আমরা মোকাবেলা করতে পারবো। খাদ্যশস্য ও প্রাণী সম্পদে সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ। উত্তরের প্রবেশদ্বার এই জেলায় রয়েছে শিল্পের সম্ভাবনাও। প্রায় 26,86,000 ভোটার নিয়ে জেলার 6টি আসনের মানুষের পেশায় রয়েছে যেমন ভিন্নতা, তেমনি রয়েছে ভিন্ন ভিন্ন চাহিদাও। নদী ভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কৃষি পণ্য বাজারজাতকরণের নিশ্চয়তারও দাবি রয়েছে তাদের। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, ভোটারদের চাওয়া পাওয়া ও প্রার্থীদের প্রতিশ্রুতির বিষয়ে সিরাজগঞ্জের মানুষরা কি বলছেন জানাবেন আমাদের। লাইবা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিরাজগঞ্জের ক্রস বাঁধের উপরে। ঠিক আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সরিষার ক্ষেত, হলুদ সরিষার ক্ষেত, যেখানে নদীর ভাঙন রোধ করার জন্য এই ক্রস বাঁধটি নির্মাণ করা হয়েছে, যাতে শহরের যে নদীর স্রোতে যেন শহরের কোনো ধরনের ক্ষতি না হয়। এবং এরকম ক্রস বাঁধ রয়েছে এখানে আরও 3টি, মোট 4টি ক্রস বাঁধ রয়েছে। আপনি শুরুতে বলছিলেন যে সিরাজগঞ্জে যে কৃষি পণ্য কিংবা দুগ্ধজাত পণ্যের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং উৎপাদনও এখানে অনেক বেশি হয়ে থাকে এবং বাংলাদেশে এই যে সরিষার যে উৎপাদন, সেটার অধিকাংশ সরিষা উৎপাদন হয়ে থাকে কিন্তু এই সিরাজগঞ্জে। কিন্তু এখানকার ভোটারের মূল যেই চাহিদা সেটি হচ্ছে যে এই কৃষি পণ্যগুলো যেন ঠিকভাবে বাজারজাত করা যায় এবং সংরক্ষণের একটা চাহিদা তাদের কাছে রয়েছে এবং দাবি তাদের রয়েছে। আমার সঙ্গে রয়েছেন যে এখানকার রিফাত। আমি
আমি যেটা আপনি আসার পরে আমরা আলোচনা করছিলাম যে এখানকার সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে এখানকার সংরক্ষণ। কৃষকরা আসছে যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূল যে দাবি যদি একটু মোটা থাকে, খুব যেহেতু সংক্ষিপ্ত সময় আমাদের, সেই দাবিগুলো যদি নিশ্চয়ই আপনি শুনেছেন, সেগুলো যদি একটু বলতেন। গালিব, আসলে সিরাজগঞ্জ কৃষির দিক থেকে সম্ভাবনাময়। প্রায় 8 লাখ মেট্রিক টন খাদ্যশস্য এই সিরাজগঞ্জে উৎপাদন হয়, তার মধ্যে ধান এবং সরিষাটা অন্যতম। যেটি বলছিলেন যে এই সরিষার পাশাপাশি ধান বাজারজাতকরণের যে সমস্যা, এটা কিন্তু আসলে কৃষকদের সবসময় থাকে, কারণ সিরাজগঞ্জ চরাঞ্চল বিস্তৃত এলাকা, পাশাপাশি চলনবিল এলাকা, যে কারণে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে যারা কৃষকরা রয়েছেন তারা তাদের কিন্তু যে কৃষিপণ্য সেটি আসলে সময় মতো বাজারজাত করতে পারেন না, পাশাপাশি বাজারজাতকরণের যে একটা কস্টিং পড়ে সেটির কারণে আসলে তারা কিন্তু সেভাবে লাভবান হতে পারে না। এছাড়া যেটি বলছিলেন যে এখন পর্যন্ত সিরাজগঞ্জে কিন্তু কোনো সংরক্ষণের জন্য কোনো হিমাগার সিরাজগঞ্জে এখনো স্থাপন করা হয়নি, যে কারণে যে অন্য যেগুলো সবজি রয়েছে, সবজিজাত পণ্য রয়েছে, সেগুলো আসলে তারা সংরক্ষণ করতে পারে না, যে কারণে তাদেরকে অনেকটাই কম মূল্যে কিন্তু বাজারজাত করতে হয়। আসলে কৃষি যে পণ্যগুলো সেগুলোর উৎপাদন বেশি থাকলেও আসলে এই সমস্যাগুলোর কারণে আসলে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। এখানে শিল্পাঞ্চলের যে একটা ঢাকার সঙ্গে এই যে যোগাযোগ ব্যবস্থা তো ভালো হওয়ার পরেও যে পরিমাণে আসলে শিল্প কারখানা গড়ে ওঠার দরকার ছিল সেটিরও যথেষ্ট অভাব রয়েছে। আমরা শুনছিলাম যে এখানে কৃষিজাত পণ্য থেকে পাশাপাশি শিল্পের যে একটা অভাব, এই সবকিছু কিন্তু আসলে একটা অভাব এখানে রয়েছে। তবে আজকে বিকেল 4:30টায় আমরা ভোটারের ইশতেহারে এই সিরাজগঞ্জের যারা 6 আসনের বিভিন্ন রাজনৈতিক দলে যারা নেতারা রয়েছেন তাদের সঙ্গে আমরা বসবো এবং ভোটারদের সঙ্গে বসবো, জানবো তাদের চাহিদার কথা, দেখার আমন্ত্রণ রইল। বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখানো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে মহিলা দলের শ্রদ্ধা শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে ছিল অশুভ কারসাজি। বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, সকল অঙ্গ সংগঠন এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে। তার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারবো, আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারবো, স্বাধীনতাকে ধরে রাখতে পারবো, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারবো। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের সমাধিস্থলে আজও আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা। আর এই নিয়ে বিস্তারিত জানাতে জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। বেগম জিয়ার কবর জিয়ারত করতে যারা আসছেন তারা কি বলছেন, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজনের ভিড় কেমন দেখছেন? লাইবা, এর আগের সংবাদে আপনাকে যেমনটি জানাচ্ছিলাম যে আমরা একদম সকাল থেকে যখন থেকে এসেছি তখন থেকেই মানুষের আনাগোনা দেখেছি এবং আমরা যেটা শুনেছি বা এখানে প্রহরী যারা ছিল তারা যেটি বলছেন যে একদম ফজরের নামাজ শেষ করে অনেকে আসা শুরু করেন এবং কবর জিয়ারত থেকে শুরু করে সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের যে বিষয়গুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতা চলমান থাকে একদম ফজরের আজানের বা ফজরের নামাজের পরপরই যেটি বলা যায়। তো আমরা এখানে যেটি লক্ষ্য করেছি যে যতই বেলা গড়াচ্ছে ততই মানুষের আনাগোনা বাড়ছে। এর মধ্যে রয়েছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রয়েছে সারা দেশ থেকে আগত বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ, রয়েছে সাধারণ মানুষ। তো আমরা সাধারণ মানুষের উপস্থিতির বিষয়টি বেশি লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে পরিবার নিয়ে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই এখানে আসছেন এবং এই সংখ্যাটা মূলত যারা গত 31শে ডিসেম্বর বেগম জিয়ার সেই দাফন জানাজা সেটিতে অংশগ্রহণ নিতে পারেননি, তাদের মধ্যে একটি বড় অংশ আসছেন এখন তার সমাধিস্থলে শুধুমাত্র তার কবর দেখার জন্য বা প্রিয় নেত্রীর কবরের পাশে দুহাত তুলে দোয়া করার জন্য আমরা সেটি লক্ষ্য করেছি। এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে বেগম জিয়া মূলত শিখিয়েছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়। বেগম জিয়া আপোষহীন
ছিলেন এটি সবাই জানেন, এবং কেন আপোষহীন তাকে বলা হয় সেটিও তারা উল্লেখ করেছেন। এবং তারা যেটি বলছেন যে এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এখন তার সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মূলত আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এবং এই আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার মা গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পথেই হাঁটবেন, এমনটি প্রত্যাশা করছেন এখানে আসা নেতাকর্মীরা। লাইবা, জিয়া উদ্যান থেকে যুক্ত ছিলেন সাব্বির রোজ। সারা দেশে 9 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল থেকেই কুয়াশার চাদরে মুড়েছিল রাজধানী। বেড়েছে শীতের প্রকোপও। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। এমন শীত আর কুয়াশা পুরো জানুয়ারি মাস জুড়ে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যেটাতে অবস্থা আরো কয়েকদিন কন্টিনিউ করবে। শৈত্যপ্রবাহ যেটা আছে এটা কমে গেলেও ইয়েটা থাকবে, ওইভাবে কমার ইয়ে নাই আপাতত, কয়েকদিন কমবে। এখন যে কিছু কিছু জায়গায় আছে আগামী 4-5 দিন কম বেশি থাকবে এরকম এই পরিস্থিতিটা। সারা দেশে বেড়েছে শীতের দাপট। 9 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গেল কয়েকদিন ধরে ফেনীতে দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। ফেনীতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো ঝড়ে কুয়াশা। তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র ঠান্ডায় বেকায়দায় পড়েছেন শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, হাঁপানি সহ বিভিন্ন রোগীর সংখ্যা। একইভাবে উত্তর পশ্চিমাঞ্চলের জেলা যশোরেও বেড়েছে শীত। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। সময় মতো ঘর থেকে বের হতে না পারায় অনেকেই কাজের সন্ধান পাচ্ছেন না। শীতের কারণে শহরের রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও অন্য সময়ের থেকে কম। একইভাবে রাজশাহী, নওগাঁ, বগুড়া ও রংপুর সহ সারা দেশে কমেছে তাপমাত্রা। শীতে বিপাকে পড়েছেন ছিন্নমূল সহ নানা শ্রেণী পেশার মানুষ। খুব শীত পড়তেছে। গত 20 বছর আমরা এই পর্যন্ত এরকম শীত দেখি নাই, এরকম ঠান্ডা কুয়াশাও দেখিনি। পড়তেছে যে এরকম মানে ঠান্ডা কুয়াশা পড়তেছে, গাড়ি ঘোড়া চলতেছে না, আপনার রোডে গাড়ি ঘোড়া আপনার চালানো যাচ্ছে না। চলমান মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে ফেনীতে দিনের অধিকাংশ সময় দেখা মিলছে না সূর্যের। তীব্র ঠান্ডায় বিপাকে শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত রোগী। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, বেলা প্রায় 12:30 বাজে, এখনো সূর্যের দেখা মিলেছে কিনা একটু জানাবেন আমাদের। লাইবা, এখন দ্বিপ্রহর বেলা 12:30 পেরিয়ে এখনো কিন্তু ফেনীর বিভিন্ন এলাকায় সূর্যটা কিন্তু এখনো ঠিকঠাক ওঠেনি, সূর্যটা উকি দিচ্ছে। এই যে পরিস্থিতি, এটি কিন্তু গত 3 দিন যাবতই। সকালে আমরা কথা বলেছি, সকাল 6টায় ফেনীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.0 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 9টায়ও ছিল 11.0 ডিগ্রি সেলসিয়াস। শীতের যে এই যে তীব্রতা এবং গত কয়েকদিনের যে কুয়াশা রাতে, সেটি কিন্তু একদম বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, যার ফলশ্রুতিতে শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ সহ বিভিন্ন অসহায় দরিদ্র মানুষরা কিন্তু একদম নাজেহাল অবস্থার মধ্যে রয়েছে। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে ফেনী 250 শয্যার যে জেনারেল হাসপাতাল রয়েছে এবং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেখানে আমরা দেখেছি যে শীতজনিত যেসব রোগ রয়েছে, ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি, হাঁপানি এবং ডায়রিয়া সহ যেসব রোগ রয়েছে, সেই সব রোগীর যে আধিক্য রয়েছে। আমরা দেখেছি যে সদর হাসপাতালে যেখানে 250 জন ধারণ ক্ষমতা রয়েছে ভর্তি থাকার কথা, সেখানে 3 গুণের বেশি রোগী কিন্তু ভর্তি রয়েছে। আমরা কথা বলেছি কৃষকদের সাথে। কৃষকরা বলছেন যে এই যে অতিরিক্ত যে কুয়াশা পড়ছে, যার ফলশ্রুতিতে কিন্তু তাদের যে বড় যে বীজতলা রয়েছে, সেই বড় বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিছু কিছু জায়গায় যে শীতের সবজি রয়েছে, সেই শীতের সবজিও কিন্তু অতি যে কুয়াশা, সেটির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে ছিন্নমূল যেসব মানুষ রয়েছে, রাতে যারা বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় থাকেন, তারাও কিন্তু সীমাহীন ভোগান্তির মধ্যে তাদের যে সময়, সেটি কিন্তু পার করছেন। কথা বলেছি আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শীতের যে তীব্রতা, শীতের যে তাপমাত্রা গত 1 সপ্তাহ যাবতই কমছে, সেই পরিস্থিতি খুব সহসাই কিন্তু উত্তরণ হচ্ছে বলে তারা আশা করছেন না। তারা বলছেন যে আরও কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং এই কমার পরে হয়তো আগামী সপ্তাহের 7 থেকে 8 দিন পরে হয়তো তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এ ছিল ফেনী থেকে আমাদের কাছে শীত পরিস্থিতির সর্বশেষ।
সারা দেশের মতো বরিশালেও বইছে ভোটের হাওয়া। নির্বাচনে পুরুষদের পাশাপাশি নারীদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে নতুন দিনের বার্তা চান নারী ভোটাররা, যা জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফেরদাউস সোহাগের প্রতিবেদন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে মোট ভোটারের সংখ্যা 12,76,95,183 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন, আর নারী ভোটার 6,28,79,042 জন। হিসেব অনুসারে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। তবে উপকূলীয় এলাকার নিম্ন আয়ের পরিবার কিংবা তৃণমূলের পিছিয়ে থাকা নারীদের কাছে ভোট এখনও খুব একটা গুরুত্ব পাচ্ছে না। এই যেমন বরিশালের চরকাউ এলাকার বৃদ্ধা আমেনা, মাঝবয়সী নাছিমা কিংবা রুমা। অর্থের অভাবে এদের খাবার জোটে না ঠিক মতো। তাই আগামীতে যারা নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব নেবেন, তাদের কাছে এই নারীদের প্রত্যাশা শুধু খেয়ে পরে বেঁচে থাকার। চাই আমরা খাইয়ে ফিনতে যাই, সুখে শান্তিতে যাইতে পারি, নাতি ফুটি লইয়া পোলা পান লইয়া সুখে শান্তিতে জানি থাকি, আর নিরাপত্তা জানি থাকে। আমি গরিব মানুষ খাই ফিনতে ভালো থাকতে চাই, সরকার যেন আমাকে দিকে নজর দেয়। চাল ডাল যদি মগে সরকারে দিতে তবু তো মগে একটু উপকার হইতে। স্বাধীনতার 55 বছরে বরিশাল অঞ্চলে কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি। এজন্য নারী উদ্যোক্তার সংখ্যা একেবারেই কম। তাই নারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ চান আগামী নির্বাচনে নির্বাচিতদের কাছে। আর নারীদের স্বাস্থ্যসেবা সহ নানা সংকট দূরীকরণের দাবি নারী চিকিৎসকদের। ব্যবসা করার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গেলে প্রতিটা সেক্টরই ঘুষ ছাড়া কোনো পেপার সহজভাবে পাওয়া যায় না। আগামী নির্বাচিত সরকারের কাছে আমার প্রত্যাশা যে সব দিকগুলো যেন সমাধান করা হয়। এখানে অনেক তৃণমূল জায়গা রয়েছে যেখানে চিকিৎসা সেবার মান যে পর্যায়ে আমরা প্রত্যাশা করি সেই পর্যায়ে রয়নি, যার কারণে দেখা যায় যে নারীরা অনেক সময় অকালে ঝরে যায়। তো আমি চাবো যে তৃণমূল পর্যায়েও যাতে চিকিৎসা সেবার মান উন্নতিকরণ করা হয়। সারা দেশের মধ্যে বরিশাল বরাবরই সাক্ষরতার হারে এগিয়ে। তবে উচ্চশিক্ষা কিংবা কারিগরি শিক্ষার জন্য দেশের অন্যান্য অংশের মতো সুযোগ সুবিধা নেই। এর প্রভাব রয়েছে নারী শিক্ষার ক্ষেত্রেও। তাই ভোটে নির্বাচিতদের এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানান এই নারী শিক্ষাবিদ। নারীরা প্রযুক্তি নির্ভর যে শিক্ষা, আধুনিক মানসম্মত যে শিক্ষা, তার ক্ষেত্রে হয়তো বেশ খানিকটা পিছিয়ে। দক্ষতা ভিত্তিক কারিগরি যে শিক্ষা, সেই শিক্ষার সঙ্গে নারীদেরকে পরিচিত করানোর আরও যায় কিনা। বরিশালে মোট ভোটার 28,88,948 জন। এর মধ্যে পুরুষ 11,58,172 জন, আর নারী 11,26,757 জন। গত 12টি জাতীয় সংসদ নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি কতটা পালিত হয়েছিল সেটি সবারই জানা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন, তাদের দেয়া প্রতিশ্রুতি কতটা তারা পালন করবেন, এখন সেটি দেখার বিষয়। ফেরদাউস সোহাগ, এখন বরিশাল। পর্দা উঠল 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাঞ্চলে চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সেখান থেকে যুক্ত হচ্ছেন নাইম কামাল। নাইম, মেলার প্রথম দিন আজ সব স্টল আর প্যাভিলিয়ন প্রস্তুত কিনা জানাবেন। আর আরেকটা বিষয় জানতে চাই যে এবার পেপার ও প্যাকেজিংকে বর্ষপূর্ণ ঘোষণা করা হয়েছে, এর কারণটা কি? জি লাইবা, আপনি যেমনটি বলেছিলেন যে আসলে পর্দা উঠেছে ইতিমধ্যেই 11:30 বাজে, কিন্তু বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পরেই কিন্তু খুলে দেওয়া হয়েছে প্রতিটি প্যাভিলিয়ন এবং স্টল। আমরা এখানে এসে যেমনটি দেখেছি অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার স্টলের কাজ কিন্তু অনেকটা গোছানো। দোকানগুলো কিন্তু বেশ সাজানো রয়েছে, যদিও হাতে গোনা দু একটি স্টলের কাজ এখনো চলছে, তবে অধিকাংশ স্টলে কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণভাবে সাজানো পণ্যগুলো কিন্তু তোলা হচ্ছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার প্যাভিলিয়নের সংখ্যাও কিন্তু কিছুটা বেশি রয়েছে। ইপিবি থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে এবার কিন্তু 327টি স্টল রয়েছে। আর আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে
পেপার এবং প্যাকেজিংকে কেন বর্ষসেরা পণ্য ঘোষণা করা হলো? প্রতি বছরই কিন্তু নির্দিষ্ট একটি পণ্যকে বর্ষসেরা পণ্য ঘোষণা করা হয়, সেই পণ্যের যেন উৎপাদন এবং বিশ্ববাজারে সেটিকে যেন খুব দ্রুত পরিচিত করতে পারে, সেজন্যই মূলত রপ্তানি বৃদ্ধির একটি এই পরিকল্পনার অংশ হিসেবে সেটি করা হয়। এবারে কিন্তু পেপার এবং প্যাকেজিং পণ্যকে গুরুত্ব দিয়ে সেটিকে বর্ষসেরা পণ্য ঘোষণা করা হয়েছে, যেটি হচ্ছে বিদেশে রপ্তানির ক্ষেত্রে এবং দেশে যেন এর উৎপাদন বাড়ানো হয় মানসম্মত, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট সাহায্য সহযোগিতা করবেন বলে বাণিজ্য উপদেষ্টা ঘোষণা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সর্বশেষ তথ্য। ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় 4 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে কর্মস্থল থেকে ফেরার পথে ঘোবরা অঞ্চলে দুর্ঘটনার শিকার হন তারা। নিহতদের মধ্যে 2 জন কুমিল্লার আর বাকি 2 জনের বাড়ি কক্সবাজার জেলায়। কক্সবাজারের 2 জনের পরিচয় শনাক্ত করেছেন স্বজনরা। একজন উখিয়া উপজেলার প্রদীপ কুমার এবং অন্যজন রামু উপজেলার লোকমান হাকিম। নিহতদের মরদেহ স্থানীয় কুলা হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ওমানের মাস্কাট বাংলাদেশ দূতাবাস জানায়, ওমান রয়্যাল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। এই বিষয়ে কাজ করছে দূতাবাস। স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে পাঠানো হবে। এবারে জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ এনে ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের হুমকির পর ইরান জুড়ে বিক্ষোভ উত্তেজনা আরও বেড়েছে। সহিংসতায় শুক্রবার প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 9 জনে, গ্রেপ্তার হয়েছেন 40 জনেরও বেশি। ইতোমধ্যে দেশটির 100টিরও বেশি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় ট্রাম্পের বেআইনি হুমকির নিন্দা জানাতে শুক্রবার জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। এমনকি বিক্ষোভের জেরে যে কোনো ধরনের নাশকতামূলক ব্যবস্থার জবাব হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারিও করেছে তেহরান। যদিও অর্থনৈতিক দুরবস্থার জন্য দায় নিজেদের কাঁধে তুলে নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।